গ্রামের কোণে ছোট্ট এক ঘরে রতন কৃষক মৃত্যুর দিন গুনছিল অসুস্থ হয়ে বিনা চিকিৎসায়। তার স্ত্রী রত্না আর ছোট্ট এক মেয়ে লতা তার সাথেই বাস করত। তোমার অবস্থা তো আগে থেকে উন্নতি হচ্ছে না, মনে হচ্ছে অসুখটা আরো বেড়েছে। এবারের অসুখ হয়তো আমাকে আর ছাড়বে না। তোমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে যেতে হবে। এসব কি বলছো? তোমার কিছু হবে না, আমরা তাড়াতাড়ি শহরে নিয়ে যাব, তোমাকে ভালো করে চিকিৎসা করাবো। কি করে নিবি মা? আমি তো কতদিন মাঠে কাজ করি না, আর অত টাকা জমানো নেই যে আমাকে নিয়ে শহরে চিকিৎসা করাতে পারবি। তোরা নিজেদের জন্য চিন্তা কর। বউ, যে টাকাগুলো আছে জমানো সেগুলো দিয়ে বাজার করে কয়েকদিন চলতে পারবে। শুধু শুধু আমার ওষুধের উপর আর একটা টাকাও খরচ করো না। হয়েছে, তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। আমাদের যে আখের বীজগুলো ফেলা হয়েছিল জমিতে, গাছগুলো কতটুকু বড় হয়েছে সেটা দেখতে হবে। লতা, তুই এখানেই থাক, তোর বাবার দেখাশোনা কর। মেয়েটা আমার দেখাশোনা করতে গিয়ে নিজের পড়ালেখা কত পিছিয়েছে জানো? আমাকে নিয়ে চিন্তা করো না, আমার দিন এসে গেছে। এই অসুখ আর সারবে না। তোমাকে বললাম তো এসব উল্টোপাল্টা কথা না বলতে। লতা, এখন আমি গেলাম। ঠিক আছে মা, জলদি এসো। এভাবেই দুঃখ দুর্দশার মধ্যে তাদের দিন চলছিল। এক টুকরো জমিতে আখ চাষ করেই তাদের সংসার চলতো। মা দেখো, বাবা কোনো সারা শব্দই করছে না, কোনো কথা বলছে না সে সকাল থেকে। তুমি মাঠে গিয়েছো পর থেকে চুপ হয়ে আছি। কই দেখি। লতা, যা তো, তাড়াতাড়ি তোর কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আয়, সে যদি কিছু বলতে পারে। ঠিক আছে, এক্ষুনি ডেকে আনছি। তোমাদের অনেক দেরি হয়ে গেছে, ওকে আর বাঁচানো সম্ভব নয়। রতন যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ওকে বিদায়ের জন্য মানসিকভাবে নিজেরা প্রস্তুত হয়ে নাও। কিছুক্ষণের মধ্যে রতন চিরতরে তাদেরকে ছেড়ে চলে যায়। লতা আর তার মা খুবই কষ্ট পায়। এভাবেই আরো কয়েকদিন চলে যায়। লতা, বেলা হয়ে গেছে, তুই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। আমিও মাঠে যাচ্ছি, আখগুলো ভালোই বড় হয়ে গেছে। ঠিক আছে মা, স্কুলে যাচ্ছি, তবে আমার কিছু টাকার প্রয়োজন হবে। পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমার পাওনা টাকা পরিশোধ করতে বলেছে স্কুল থেকে। ঠিক আছে মা, তুই যা, আখগুলো বিক্রি হলে কয়েকদিনের মধ্যেই টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে মা। লতার মা, তোমাকে তো কতদিন ধরেই বলছে ওই জমিটা আমাকে দিয়ে দাও। ওর আশেপাশে সব জমি আমার। ওই জমিটুকু পেলে আমি সেখানে মন মতো বড় করে খামার দিতে পারবো। এ কি বলছেন জমিদার সাহেব? ওই এক টুকরো জমি আমার আছে। আমার স্বামীর শেষ সম্বল ছিল সেই এক টুকরো জমি, আর আমি সেখানে চাষ করি। মেয়েটাকে নিয়ে সংসার চালাই তো ওই দিয়ে। সেই জমি আমি বিক্রি করতে পারবো না। আমি তো আর তোমাকে সেই জমি মাগনা দিতে বলছি না, আমি টাকা দেব, তার বিনিময়ে তুমি জমিটা দেবে। এখন এভাবে না করছো কেন? জমিটা আমাকে দিয়ে দাও, তা না হলে কিন্তু ভালো হবে না। লতার মা অনেক বোঝানোর পরও জমিদার বুঝতে চায় না। ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না। এখন দেখবে তোমার উপর কোনো বিপদে আমি সাহায্য করব না, গ্রামের মানুষও সাহায্য করবে না। আমি দেখব তুমি কিভাবে কারো কাছে এই আখ বিক্রি করো আর এগুলো বড় করো। কি এমন বললাম? জমিদার সাহেব এমন রাগ করে চলে গেলেন কেন? আমি তো শুধু আমার এক টুকরো জমি বাঁচানোর কথা বলেছিলাম। থাক, সেসব চিন্তা করে আমার লাভ নেই। মাঠে গিয়ে আখ গাছগুলোর কি অবস্থা দেখে আসি। আখের গাছগুলো ভালোই বড় হচ্ছে। আরো কিছু পানি দিতে পারলে গাছগুলো তাড়াতাড়ি বড় হতে পারতো। আজকের মধ্যে বৃষ্টি না হলে কাল নিজে বাঁধ কেটে দেব, যেন ওই খাল থেকে পানি আসতে পারে। মা, তুমি এখনো মাঠে কাজ করছো? আমি তো স্কুল থেকে ফিরে এলাম। ভালো করেছিস, এখন মামে একসাথে বাড়ি ফিরে যাব। মা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কিছু
কিছু হয়েছে? তেমন কিছু হয়নি, বাড়ি চল। সেই রাতে এক ফোঁটা বৃষ্টিও হয় না। না, রাতে তো কোনো বৃষ্টি হলো না। দেখি খাল থেকে পানি আনতে পারি কিনা। রাস্তার ওই পাশেই আছি। কে কি করছো কি? এমন করতে পারো না। আমার এই জমির উপর কেন এভাবে কুপিয়ে নষ্ট করছো? জমিদার সাহেব, আপনি? আমি তো এখান থেকে পানি নিচ্ছিলাম। এই খালের পানি না পেলে তো আমার ক্ষেতের আখগুলো ভালো করে বড় হচ্ছে না। সেসব আমাকে বলে তো লাভ নেই। এই খালের পানি নিতে হয় নেবে, কিন্তু এভাবে আমার জমির আল কুপিয়ে নিতে পারবে না। এটা কেমন কথা? এভাবে যদি আমি কেটে না দিই তাহলে পানি কি করে যাবে আমার ক্ষেত পর্যন্ত? অত কথা আমি বুঝি না, তবে এখানে জায়গাটুকু আমার পড়েছে। যদি আরেকবার কোদাল ব্যবহার করেছো তাহলে কিন্তু বিচার সালিশ হয়ে যাবে। তখন আমাকে বলো না যে জমিদার মশাই শুধু তোমার উপর জুলুম করে। এখন আমি কি করব? এভাবে চলতে থাকলে তো আমার জমি শুকিয়ে কাঠ হয়ে যাবে। আমি কিভাবে আখ বড় করব? আখের রস দিয়ে চিনি বা কি করে বানাবো? এভাবে আরো কয়েকদিন চলে যায়। রত্না কষ্ট করে আশেপাশের ক্ষেত থেকে পানি আনার ব্যবস্থা করতে থাকে। জমিদার সেটা দেখতে পায়। ও আচ্ছা, এখন রত্না পাশের ক্ষেত থেকে পানি নিচ্ছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি মজা। শোনো, তুমি আজ রাতের আধারে যাবে এবং রত্নার ক্ষেতের আশেপাশে আরো উঁচু করে বাঁধ দিয়ে দিবে। আর সবাইকে বলে দেবে যেন ওর ক্ষেতে পানি না যায় এক ফোঁটাও। যদি এমনটা হয় তাহলে আমি তাদের সুদের হার আরো বাড়িয়ে দেব। ঠিক আছে জমিদার সাহেব, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। জমিদার সাহেব ঠিকই বলেছিলেন। সে তো হাত ধুয়ে আমার পিছে পড়ে গেছে। এখন আমি কি করব? আখ দিন দিন শুকিয়ে যাচ্ছে। কয়েকদিনের ব্যবধানে রত্নার সব আখ ধীরে ধীরে মারা যায় এবং তার মাঠ হয়ে যায় একদম শুকনো খড়খড়া। এ কি হয়ে গেল আমার? কিছুদিন আগে আমার স্বামী মারা গিয়েছে, আর এখন আমার এই ক্ষেতের এই অবস্থা। আমি আমার ছোট মেয়েকে নিয়ে কি করে দিন চালাবো? আমার সংসার কি করে চালাবো? জমিদার এত নিষ্ঠুর কি করে হতে পারেন আমার সাথে? আরে, তুমি কি রতনের বউ রত্না? আমি তো রতনকে খুঁজতে এসেছিলাম। এরপর গ্রামের লোকের মুখে শুনলাম রতন নাকি কয়েকদিন আগেই মারা গিয়েছে। আপনি ঠিকই শুনেছেন। আপনি কি করে আমার স্বামীকে চিনতেন? সে অনেক কথা। একদিন তোমার স্বামী আমাকে সাহায্য করেছিল। তা তুমি এভাবে কেন কাঁদছো? কি হয়েছে? রত্না সে বুড়ো লোককে সবকিছু খুলে বলে। ও আচ্ছা, এই ঘটনা। বুঝতে পেরেছি। তোমার স্বামী আমাকে একদিন খুব বড় উপকার করেছিল। এই জন্য আজ আমি তোমার স্বামীকে উপহার দেওয়ার জন্য এসেছিলাম। এখন মনে হচ্ছে ঠিক সময়ই এসেছি। চিন্তা করো না মা, আমি এখনই এই মাঠে কিছু চিনি প্রকট করছি। এ কি করে সম্ভব? এই শুকনো মাঠে এত চিনি কি করে এলো? আমি কোনো সাধারণ লোক নই, আমি এক সন্ন্যাসী। সৃষ্টিকর্তার দয়ায় এই ছোটখাটো আশীর্বাদ আমি করতেই পারি। কিন্তু আমি এই শুকনো মাঠে কি করে এই চিনিগুলো ঠিক মতো রাখতে পারবো? আরে মেয়ে, চিনিতে তো পানির প্রয়োজন হয় না। আর তোমার আশেপাশে দেখো, জমিদার কি সুন্দর করে বাঁধ দিয়ে দিয়েছে। এই মাঠে তো কখনো পানি আসবেও না। তোমার কষ্ট করতে হবে না। তোমার মাঠ প্রচুর শুকনো আছে, অনেক দিন পানি পাইনি।
এখন এই মাঠে সুন্দর করে চিনিগুলো শুকিয়ে যাবে, আর তুমি এগুলো বাজারে ভালো দামে বিক্রি করতে পারবে। আপনি সত্যি বলছেন বাবা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। আমি যে কি পরিমাণ চিন্তায় ছিলাম, ভাবছিলাম কি করে মেয়েকে নিয়ে সংসার চালাবো। আর হ্যাঁ, শোনো মা, এই চিনি কখনোই শেষ হবে না। তোমার এই শুকনো মাঠে চিনির চাষ হতেই থাকবে। তুমি এখান থেকে চিনি সরালে আরো চিনি আসতে থাকবে। এখন তাহলে চলি আমি। ভালো থেকো। আমি আজই এখান থেকে কিছু চিনি বাজারে বিক্রি করব। আমার ঘরে একটা বাজারও নেই। মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারলে ভালো লাগবে। আমি কি দেখছি? আমার মাঠ থেকে যত চিনি নিয়েছিলাম আবারও তত চিনি চলে এসেছে। সন্ন্যাসী বাবা ঠিক কথাই বলেছে। অবিশ্বাস্য। এভাবেই দিন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই রত্না চিনি বিক্রি করে ভালো টাকা রোজগার করে ফেলে। জমিদারের কানেও এই খবর যায়। আরে, এ কি করে সম্ভব? আমি এত চেষ্টা করলাম ওই মাঠটা নিজের নামে করে নেওয়ার জন্য, আর এখন পানি বন্ধ করেও রত্নারই উপকার হলো। রত্না এখন চিনি চাষ শুরু করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। কিন্তু কি করে পারবে? এই, কে আছিস? এদিকে আয়। জি জমিদার সাহেব। আজ রাতে বাদ দেওয়া মাটিগুলো সরিয়ে দে। চল, আমিও যাব তোদের সাথে। এ কি করে সম্ভব? এই বাদ কেমন করে দিয়েছেলি? আমি মাটি কপিয়ে সরাতেই পারছি না। এই মাঠে পানি প্রবেশ করাতে পারলেই তো রত্নার সব চিনি চাষ বরবাদ হয়ে যেত, কিন্তু আমি তো কোনোভাবেই পারছি না। সে যাই হোক, এবার বাড়ি যাই। কদিন আর চিনি চাষ করবে? ঠিকই চিনি ফোরাবে, তখন এই জমি আমার হবে। জমিদারের কুমতলব আর সম্পূর্ণ হয় না।